আপনারা অনেকে ইংরেজি বলার জন্য বা লেখার জন্য চিন্তিত হয়ে যান যে আমি কিভাবে বলবো কিভাবে লিখবো, বাট ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনাদেরকে বাক্য তৈরি করা শিখতে হবে। সেই বাক্য তৈরি করারও কিন্তু দারুণ একটা টেকনিক, যেটা অত্যন্ত দুর্বল শিক্ষার্থী যারা, বিশেষ করে আপনারা যারা খুব দুর্বল ইংরেজিতে, তারাও ইনশাআল্লাহ এই ভিডিও ক্লাসটি দেখে সহজে বাক্য তৈরি করার টেকনিক শিখতে পারবেন। যদি এরকম ক্লাস আমি এর আগে অনেক দিয়েছি। আমি বলি যে ইংরেজি শেখা যায় না, একটা কথা হলো নাকি? যাবে ইনশাআল্লাহ। আপনি আস্থা রাখুন, ভরসা রাখুন, আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখুন। ভালো করে দেখার পরে আমার মনে হয় অত্যাধিক দুর্বল হলেও আপনি ইংরেজি শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো নো মোর টকিং অ্যান্ড লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ক্লাস। আপনি নিজে নিজে, শুধু আপনি কেন, আপনার বাসার যে কেউ নিজে নিজে বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে পারবেন আমাদের স্পোকেন ইংলিশের এই বইটির মাধ্যমে। কিন্তু বই পড়লেই যে আপনি ইংরেজি শিখে যাবেন তা কিন্তু না, ব্যাপার আছে। আমার ইনস্ট্রাকশন ফলো করবেন, সহজে ইংরেজি শিখতে পারবেন বাসায় বসে নিজে নিজে, বাড়ির যে কেউ। এই বইটি সংগ্রহ করার পর এই বইয়ের প্রত্যেকটি লেসনের ভিডিও ক্লাসগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে সিরিয়ালি দেখবেন। এখন যেমন এই ভিডিওটি দেখছেন, ঠিক এই বইয়ের লেসনের ক্লাসগুলো সাজানো আছে আমাদের চ্যানেলে। সুন্দর করে পরপর প্রত্যেকটি ভিডিও ক্লাস দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আশা করছি 2 থেকে 3 মাসে আপনি অথবা আপনার বাড়ির যে কেউ ইনশাআল্লাহ অত্যন্ত সহজে ইংরেজি শিখতে পারবেন, যদি ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে পারেন। তাই সহজে ইংরেজি শেখার জন্য, নিজে নিজে শেখার জন্য, বাসায় বসে ফুল স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করার জন্য আপনি এই বইটি সংগ্রহ করতে পারেন। প্রয়োজনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন। যারা প্রবাসী বন্ধুরা আছেন তাদেরও ইংরেজি শেখা অত্যন্ত জরুরি, ক্যারিয়ারের জন্য বিশেষ করে, তো এবং কমিউনিকেশনের জন্য অবশ্যই। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেখতে পাচ্ছেন, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দেওয়া আছে। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রবাসী বন্ধুরা টেক্সট করবেন, বইয়ের প্রয়োজন হলে আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বাসায় বসে সহজে ইংরেজি শিখবেন। কোথাও প্র্যাকটিস করতে করতে সমস্যা ফেস করলে টেক্সট করবেন ইমো হোয়াটসঅ্যাপে, আমি আপনাদেরকে হেল্প করবো। মানে আমি আপনাদের পাশে আছি, ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ, বিকজ ইটস মাই ডিউটি অ্যাজ এ টিচার। সো টেক আ লুক এট দ্য বোর্ড প্লিজ। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করবেন। হোয়াট ইউ ক্যান সি হিয়ার, অ্যাকচুয়ালি এখানে কি দেখতে পাচ্ছেন? সাম পারসনস। আমি পড়ি আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, হি, সে, শি, সে, দে মানে কি? তারা। আচ্ছা, রনি কারণ নাম, ঠিক আছে, ওকে। এখানে লেখা আছে করে, ব্র্যাকেটে লেখা আছে, ভালো করে বুঝুন প্লিজ, ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এটা বুঝতে পারলে আপনি কিন্তু বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। করে, যেটাকে আমরা বলবো সচরাচর কাজ, করে সচরাচর কাজ। আরও বিস্তারিত বুঝতে পারবেন, দেখতে থাকুন। আচ্ছা, করেছিল, অতীতকে বোঝাচ্ছে, হয়ে গেল অতীত, ওকে। করবে, তার মানে কি? এখনের কথা, এখন এই সময় না, এই সময়ের কথা নয়। আচ্ছা, তারপরে অতীতের কথা না, অতীতের কথা না। করবে মানে কি? এখন হয়নি, হবে, অর্থাৎ ভবিষ্যতের কথা এক কথায়। তাহলে ওটা ফিউচারকে ইন্ডিকেট করছে। অন্তত যারা ইংরেজিতে খুব দুর্বল তারা অন্তত এতটুকু তো জানেন যে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট অতীত, ফিউচার ভবিষ্যৎ, এই জিনিসটা তো বোঝেন। আরও ভেঙে চলে নাই বা বুঝলেন যে প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করে গেলে 3 4 12 প্রকার টেন্স হয়। এত 10-12 প্রকার টেন্স আপনার জানার প্রয়োজন নাই। আপাতত অত্যন্ত দুর্বল শিক্ষার্থী হিসেবে আপনি এই টেকনিকটুকু একটু খেয়াল রাখবেন। দেখুন, কেউ কোনো কাজ করে, বলুন আমার সাথে, কেউ কোনো কাজ করে, কেউ কোনো কাজ করে, কেউ কোনো কাজ করে। এই করে এমনটি বোঝালেই সেটিকে আপনি ধরবেন সচরাচর বাক্য। এবং সচরাচর বাক্য ইংরেজিতে কিভাবে করবেন তার টেকনিক তো একটু পরেই দেখতে পাবেন, আগে ভালো করে বুঝুন। কেউ কোনো কাজ করেছিল, তার মানে কাজটা হয়ে গিয়েছিল, এমনটি বোঝালে সেটা অতীত। তাহলে কেউ কোনো কাজ করেছিল, কেউ কোনো কাজ করেছিল, কেউ কোনো কাজ করেছিল, এমনটি বোঝালে সেটা অতীত। এইভাবে প্র্যাকটিস করবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, কেউ কোনো কাজ, এবার বুঝতে পেরেছেন, করবে। তাহলে কেউ কোনো কাজ করবে, কেউ কোনো কাজ করবে, কেউ কোনো কাজ করবে, এমনটি বোঝালে সেটা হচ্ছে ভবিষ্যৎ, ফিউচার টেন্সকে ইন্ডিকেট করবে। এবার আমরা চলে যাব সরাসরি যে কীভাবে বাক্য তৈরি করতে হবে। দেখুন, এই যে এখানে প্রথমে লেখা আছে প্লে। প্লে মানে কি? প্লে মানে হচ্ছে খেলা করা। এখন আমি কি বলবো যে ছেলেটি খেলা করেছিল, ছেলেটি খেলা করবে? আসলে প্রথমটার কথা যদি বলতে হয় তাহলে আমি কেউ কোনো কাজ করে যদি এই অর্থে বলতে চাই খেলা করার কথা, তাহলে বলবো ছেলেটি খেলা করে, ছেলেটি খেলা করে। নাকি বলবো ছেলেটি খেলা করেছিল? হবে না, তাহলে তো সচরাচর হচ্ছে না, অতীত হয়ে যাচ্ছে। ছেলেটি খেলা করবে সেটা বলে ভবিষ্যৎ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বোঝাতে হবে সচরাচর ব্যাপারটা কি। ছেলেটি খেলা করে, ছেলেটি খেলা করে কোন সময়? এখন করছে, এই মুহূর্তে খেলা চলছে না, চলছে না। আচ্ছা, ছেলেটি খেলা করেছিল সেই কথা আমি বোঝাতে চাচ্ছি না। ছেলেটি খেলা করবে সে কথা বলছি না, বলছে যে ছেলেটি খেলা করে। তার মানে কখন করে সময়টা নির্দিষ্ট নয়, যখন তার ইচ্ছা করে তখন সে খেলা করে। তাহলে যখন যার কোনো কাজ করতে ইচ্ছা করে তখন যদি সে কাজটা করে তাহলে সেই ক্ষেত্রে সেটাকেই বলা হয় সচরাচর করা, সচরাচর করা। এই জিনিসটা বোঝালেই বুঝবেন এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, মানে কথাই বর্তমানের কথা। এখন এই সিম্পল প্রেজেন্টে কোনো বাক্য গঠনের স্ট্রাকচার কী হবে দেখুন। এখানে আপনি এসটা নেবেন, মানে কি সাবজেক্টটা নেবেন। এসের পরে আপনি ভি নেবেন, মানে কি মেইন ভার্ব নেবেন, ঠিক আছে।
আছে মেইন ভার্ব, অবশ্যই মেইন ভার্বের কনফার্ম হবে। আমি এখানে এই জন্য বোঝানোর জন্য দিয়ে দিলাম V1 নিতে হবে মেইন ভার্বের, অর্থাৎ V1। ওকে, আচ্ছা, তারপরে নেবেন হচ্ছে শেষের কথা, অর্থাৎ কি নিয়ে খেলা করছে, কি নিয়ে কাজটা করছে। অবজেক্ট থাকলে অবজেক্ট, আর যদি অবজেক্ট না থাকে তাহলে আপনারা সেখানে অতিরিক্ত যা কিছু থাকবে সেটাকে আমরা বলবো এক্সটেনশন। EXT দিয়ে আমি সংক্ষেপে বুঝিয়ে দিলাম। তাহলে অবজেক্ট বা এক্সটেনশন অতিরিক্ত কিছু থাকলে সেটা বসিয়ে দেবেন। এখন দেখুন V1 এর পরে আমি একটু জায়গা খালি রেখেছি, তার কারণ আমরা এখন সচরাচর বাক্যের কথা নিয়ে আলোচনা করছি। এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে যে কখনো কখনো এই সচরাচর বা প্রেজেন্ট টেন্সের বা প্রেজেন্ট ইনডেফিনাইটের কোনো বাক্য তৈরি করতে গেলে কখনো কখনো আপনাকে ওই ভার্বের 1 নম্বর ফর্মের সাথে এস অথবা ইএস যোগ করতে হতে পারে, তবে সব সময় না, কখনো কখনো। তবে এটা কখন করতে হবে? যখন দেখবেন যে সাবজেক্ট মানে যে ব্যক্তি কাজটা করছে সেই ব্যক্তি থার্ড পারসন হয়েছে, সিঙ্গুলার নাম্বার হয়েছে, অর্থাৎ সাবজেক্টটা একজনকে বোঝাচ্ছে, আবার সে থার্ড পারসন হয়েছে। তো নিশ্চয়ই একজন মানে সিঙ্গুলার, এটাও আপনি বোঝেন, থার্ড পারসনে নিশ্চয়ই বোঝেন। যেমন এই যে হি মানে কি? সে কয়জন? একজন, আবার সে থার্ড পারসন, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে একজন হবার কারণে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে হি দিয়ে বাক্য তৈরি করতে গেলে আমরা তখন হির পরে ভার্বের যে ভার্বটা দিব সে ভার্বের সাথে এস বা এস যোগ করব। আবার সি মানে সে মানে কি? কয়জন? একাধিক না একজন? অবশ্যই একজন, সে। তাহলে এখানে সে বলতে একজনকে বোঝাচ্ছে, তাহলে এটাও থার্ড পারসন হয়েছে এবং একজন সিঙ্গুলার হয়েছে। তাহলে সি দিয়ে বাক্য তৈরি করতে গেলেও সির পরেও কিন্তু ভার্বের সাথে আমরা এস বাই এস যোগ করব। আবার চলুন দেও থার্ড পারসন, কিন্তু দের ক্ষেত্রে আমরা যখন ভার্ব দিব ভার্বের সাথে এস বাই এস যোগ করব না। তার কারণ হচ্ছে দে থার্ড পারসন, ঠিক আছে, আমি বলেছিলাম এস বাই এস হতে হলে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে তাকে থার্ড পারসন হতে হবে, আর একটা হচ্ছে তাকে সিঙ্গুলার হতে হবে নাকি প্লুরাল? সিঙ্গুলার হতে হবে, মানে তাহলে একজন হতে হবে। তো দে মানে হচ্ছে তারা, দে থার্ড পারসন হয়েছে, ওয়েল ভালো কথা, কিন্তু তারা মানে কি একজন? তার মানে তো একের অধিক না? হ্যাঁ, একের অধিক। এই কারণে কিন্তু দে থার্ড পারসন হলেও দের সাথে আমরা যখন ভার্ব লিখবো ভার্বের সাথে এস বাই এস দিব না। এই একটা কমন জিনিস কিন্তু অনেক দুর্বল শিক্ষার্থী আপনারা অনেকেই আছেন, অনেকে মাঝে মাঝে কমেন্ট করেন, আমাকে টেক্সট করেন যে স্যার দে হয়েছে এখানে, কিন্তু দের পরে আমরা এস বাই এস কেন দিইনি? তারা পরে দে রিডস না হয়ে দে রিড কেন হলো? তারা যায় দে গো হচ্ছে কেন? দে গোজ কেন হবে না? মানে দে তো থার্ড পারসন প্লুরাল, তাই দের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যে ভার্বের সাথে এস বাই এস যোগ করা যাবে না, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের পরে হবে। হোপ ইউ গট ইট। ওকে, সো তাহলে বুঝতে পারছেন যে এখানে সাবজেক্ট দিয়েছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েছি, এবার এস বাই এস রেখেছি যে কখনো কখনো লাগতে পারে, কখনো কখনো নাও লাগতে পারে। তবে কখন লাগবে? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন এস বাই এস ব্যবহার করবো ভার্বের সাথে, আদারওয়াইজ করবো না। ওকে, এটা গেল। তাহলে সচরাচর করে এখন আই দিয়ে আমি প্রথমে বাক্য তৈরি করতে চাচ্ছি। তো দেখুন আমি এই প্লেটা ব্যবহার করব, এই আই দিয়ে আমি প্লেটা ব্যবহার করব। তো এখন আমি যদি বলি যে আই মানে কি আমি, প্লে মানে কি খেলা করা, এখন আমরা একটা বাক্য তৈরি করব যে আমি খেলা করি, আরেকটু বড় করি যে আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলি। তাহলে আপনাকে কি করতে হবে? সচরাচর বাক্যটা আমি ক্রিকেট খেলি ওটাকে কিন্তু বলতে হবে আই প্লে ক্রিকেট। দেখুন আই প্লে ক্রিকেট। আমরা কিন্তু এখন শুধুমাত্র এই সচরাচরের বাক্য তৈরি করতেছি, এখন আমরা এটাতেও যাইনি, শুধুমাত্র প্রথমটা নিয়ে আসি। যে কেউ কোনো কাজ করে, তাহলে আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এবার দেখুন ইট মানে কি? খাওয়া। এখন আপনি বলতে চাচ্ছেন যে আমি কি খাই, তো এর সাথে আর কিছু একটু যোগ করে দেন যে আমি ভাত খাই। তাহলে আমি ভাত খাই যদি আপনি বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে যে আই ইট রাইস। ওকে, আচ্ছা, এবার আপনি যদি বলেন যে আমি লিখি, আমি একটি চিঠি লিখি, এরকম করে দেন, তাহলে আপনি বলবেন যে আই রাইট আ লেটার। হবে কি না? হ্যাঁ, হবে কিন্তু। ওকে, এরপর আপনি বলতে চাচ্ছেন যে মেক মানে তৈরি করি, আপনি বলেন যে আমি একটি ঘুড়ি তৈরি করি, ঘুড়ি উড়াতে হয়, তাহলে আপনি কি বলবেন যে আই মেক আ কাইট, আই মেক আ কাইট, আমি একটি ঘুড়ি তৈরি করি। ওকে, এবার বাই মানে কি? কেনা। বাই মানে কি? কেনা। এখন এই যে কেনার ব্যাপারটা, আপনি বললেন যে আমি বইটি কিনবো, আমি একটি বই কিনি, তাহলে আমি একটি বই কিনি এটাকে আপনি কি বলবেন? আই, এবার বাই দেবেন, এই যে বি ওয়াই, বাই আ বুক, আই বাই আ বুক, আমি একটি বই কিনি। তো দেখুন আই দিয়ে এই যতগুলো বাক্য করলাম, এই প্রত্যেকটা বাক্য আয়ের পরে যে ভার্বটা বসিয়েছিলাম, কখনো প্লে, কখনো ইট, কখনো রাইট, কখনো মেক, কখনো বা বাই, এই যে শেষে, কিন্তু কোনো ভার্বের সাথে আমি এস বাই এস যোগ করেছি? আপনারা সবাই বলবেন যে না, করেননি। কারণ কি? আই ছিল হচ্ছে ফার্স্ট পারসনের ব্যাপার, আই মানে আমিও কিন্তু একজন, এটা সিঙ্গুলার, কিন্তু ওটা তো থার্ড পারসন না। ওই এস বাই এসটা ব্যবহার করতে ভার্বের সাথে যখন সাবজেক্টটা থার্ড পারসন হবে, পাশাপাশি
সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পারসন হওয়া লাগবে, আবার সিঙ্গুলার নাম্বার হওয়া হবে। এই দুইটা শর্ত ঠিকঠাক থাকলে তখন ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। চলুন তাহলে ওয়ান সেকেন্ড আরেকটা দিয়ে দেখা যাক, সেটা হচ্ছে থার্ড পারসনে কীভাবে হয়। তো আই দিয়ে করে আমি উই দিয়ে কিন্তু ফার্স্ট পারসন, এখানে কোনো এস বাই এস আসবে না উইর পরে কোনো ভার্বের সাথে। ইউ সেকেন্ড পারসন, ইউর পরেও কোনো ভার্বের সাথে এস বাই এস ব্যবহার করা যাবে না। হি থার্ড পারসন, চলুন হি দিয়ে দেখি তাহলে। আচ্ছা এখন ধরেন আমি বললাম যে প্রথমটা হির সাথে প্লে, সে খেলে, ধরুন ওই বাক্যটাই সে ক্রিকেট খেলে, তাহলে কি হতো হি প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে। এইভাবে লিখলে বাক্যটা ভুল হতো, তার কারণ এই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন পড়েছে থার্ড পারসনে, আবার হি কিন্তু একজন সিঙ্গুলার, এই কারণে আপনাকে ভার্বের সাথে এখন একটা এস যোগ করতে হবে। হি প্লেস ক্রিকেট। এখন কোন ভার্বের সাথে এস হবে কোন ভার্বের সাথে ইএস হবে ওটা আপনি ভার্ব দেখলে অটোমেটিক্যালি বুঝতে পারবেন, এছাড়াও কিছু নিয়ম থাকে বই থেকে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। এবার যদি বলি হির সাথে ইট ব্যবহার করুন, তাহলে সে খায়, তাহলে কি বলবেন সে ভাত খায়। এরকম একটা বাক্য আপনারা বানিয়ে ফেলেন যে সে ভাত খায়, তাহলে কি হবে হি ইট রাইস দিব, হবে না, এস দিতে হবে, হি ইটস রাইস, সে ভাত খায়। পরবর্তীটা সে লেখে, কি লেখে সে একটি চিঠি লেখে, বাক্য বানান, তাহলে হি রাইটস আ লেটার, এই যে সে একটি চিঠি লেখে, দেখেন এস এসছে কিন্তু, ওকে। তারপরে মেক, সে তৈরি করে, কি তৈরি করে, ওই যে সে একটি ঘড়ি তৈরি করে, তাহলে হি মেক্স আ কাইট, হি মেক্স আ কাইট, এই যে হয়ে গেল বাক্য। আবার বাই, ধরুন সে আমাদের বইটা কেনে সহজে ইংরেজি শেখার জন্য, আপনিও যদি আগ্রহী থাকেন আপনিও কিনবেন, সমস্যা নেই, ওকে। আচ্ছা তো সে একটি বই কেনে, আচ্ছা সে একটি বই কেনে, তাহলে হি বাই আ বুক দিলে হবে না, হি বাইস আ বুক। এই যে এইভাবে বাক্যগুলো তৈরি করতে হয়। আমি কিন্তু দেখালাম আপাতত আই দিয়ে আর হি দিয়ে, কিন্তু এখানে দেখুন বাদ আছে উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা হয়, সি কিন্তু হির মতো ব্যবহার করবেন, এই হির পরে যেরকম এস বাই এস হয়েছে সির পরেও হবে। আবার এই যে নাম রনি, রনিও কিন্তু থার্ড পারসনে পড়ে, আর রনি কয়জন, রনি বলতে একজনকে বোঝায়, ওটাও সিঙ্গুলার, ওটার ক্ষেত্রেও কিন্তু ভার্বের সাথে এস বাই এস যোগ হবে রনি দিয়ে যখন বাক্য তৈরি করবেন। তাহলে আমি করেছি আই দিয়ে আর হি দিয়ে, বাদ আছে উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, সি মানে সে, দে মানে তারা, আর রনি মানে তো রনি। তাহলে আপনারা বাড়িতে কি করবেন, আপনাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, এই দুইটা দিয়ে আমি দেখালাম, আর বাকিগুলো দিয়ে আপনারা বাড়িতে এইভাবে বাক্য তৈরি করবেন। আপনারা নিজেরা প্রত্যেকটা পার্সন দিয়ে বাক্য তৈরি করুন, প্রয়োজনে খাতা নিয়ে বসুন, বসে বাক্য তৈরি করুন, ইজি ব্যাপার। এইভাবেই তো সেন্টেন্স মেকিং শিখবেন। আশা করি আজকের ভিডিও ক্লাস থেকে অনেক উপকৃত হয়েছেন। প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, এবং শুনুন আমার আরও কথা রয়েছে, সংক্ষেপে শেষ করব ক্লাসটা। এই বাক্যগুলো তৈরি করার পরে আপনি কি করবেন দেখুন, শুধুমাত্র লিখেই শেষ করে দিবেন না, বলতেও হবে। বাট কিভাবে, এবার দেখুন, প্রথমে একবার মনে করে দেখুন তো আমি কি বলেছিলাম, প্রথম বাক্যটা আমি আই দিয়ে করেছিলাম, রাইট, আই দিয়ে কোন ভার্ব নিয়েছিলাম, প্লে। কি করেছিলাম যে আই প্লে ক্রিকেট, নিশ্চয়ই আপনাদের মনে আছে, CRICKET, আই প্লে ক্রিকেট, এই যে বাক্যটা করেছিলাম, আমি ক্রিকেট খেলি। এবার আই দিয়ে আপনি প্রত্যেকটা কিন্তু বাক্য তৈরি করবেন, তারপরে আবার উই দিয়ে এরকম প্রত্যেকটা ভার্ব দিয়ে বাক্য তৈরি করবেন, তারপরে ইউ দিয়ে প্রত্যেকটা ভার্ব দিয়ে বাক্য তৈরি করবেন, কিন্তু করার পাশাপাশি অর্থাৎ বাক্য তৈরি করার পাশাপাশি মুখে মুখেও আপনাকে বলতে হবে। কিন্তু কিভাবে, এখন আমি দেখা যাবে যেভাবে ঠিক আপনি বলবেন সেভাবে। থ্যাংক ইউ, ওকে, টেক এ লুক। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। আই টু রাইস, আমি ভাত খাই। আই রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখি। আই মেক আ কাইট, আমি একটা ঘড়ি তৈরি করি। আই বাই আ বুক, আমি একটা বই কিনি। ঠিক আছে, এবং এই বাক্যগুলো আপনি ইংরেজি বাংলা সহ দ্রুত বলতে পারছেন কিনা সেটাও একটু টেস্ট করবেন নিজেকে। ঠিক আছে, ওয়ান সেকেন্ড। তাহলে আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। আই ইট রাইস, আমি ভাত খাই। আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই মেক আ কাইট, আমি একটা ঘড়ি তৈরি করি। আই বাই আ বুক, আমি একটা বই কিনি। ঠিক আছে, আপনি প্রথমে বাক্য লিখে প্র্যাকটিস করেন, তারপরে সেইগুলো বলার চেষ্টা করেন ইংরেজি বাংলা সহ কত দ্রুত বলতে পারেন সেটা নিজেকে একটু যাচাই করবেন, যাতে করে আপনার জিহ্বার জড়তা দূর হয়, নার্ভাসনেস দূর হয়ে যায়, আপনি সাহসী হন। কারণ বলেছি ইংরেজি বলতে চাইলে আপনাকে নির্লজ্জ হতে হবে আর সাহসী হতে হবে, এই দুইটা স্কিল আপনার মধ্যে থাকলে আপনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। নির্লজ্জ এবং সাহসী মনে রাখবেন কিন্তু, ওকে। এবার উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। উই ট্রাইস, আমরা ভাত খাই। উই রাইট আ লেটার, আমরা একটা চিঠি লিখি। উই মেক আ কাইট, আমরা একটা ঘড়ি তৈরি করি। উই বাই আ বুক, আমরা একটি বই কিনি। ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো। ইউ ট্রাইস, তুমি ভাত খাও। ইউ রাইট আ লেটার, তুমি একটা চিঠি লেখো। ইউ মেক আ কাইট, তুমি একটা ঘড়ি তৈরি করো। ইউ বাই আ বুক, তুমি একটা বই কেনো। এবার চলে যান হি প্লেস ক্রিকেট, এস বলতে হবে। হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। হি ইটস রাইস, সে ভাত খায়। হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। হি মেক্স আ কাইট, সে একটা ঘড়ি তৈরি করে। হি বাইজ আ বুক, সে একটা বই কেনে। আবার সি দিয়ে একইভাবে, সি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। সি ইটস রাইস, সে ভাত খায়। সি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। সি মেক্স আ কাইট, সে একটা ঘড়ি তৈরি করে। সি বাইজ আ বুক, সে একটা বই কেনে। দে দিলে কিন্তু ভার্বের সাথে এস বাই এস দিবেন না, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, মনে আছে বোধহয়। সিঙ্গুলার হলে এস হবে, প্লুরাল হলে এস হয় না। থার্ড পারসন হলেও কিন্তু হবে না, খেয়াল রাখবেন।
তাহলে দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে, দে ইট রাইস, তারা ভাত খায়, দে রাইট আ লেটার, তারা একটা চিঠি লেখে, দে মেক আ কাইট, তারা একটা ঘড়ি তৈরি করে, দে বাই আ বুক, তারা একটা বই কেনে। রনি হলে কিন্তু এস বাই এস দিতে হবে, কারণ রনি থার্ড পার্সন সিঙ্গুলার। রনি প্লেস ক্রিকেট, রনি ক্রিকেট খেলে, রনি ইটস রাইটস, রনি ভাত খায়, রনি রাইটস আ লেটার, রনি একটা চিঠি লেখে, রনি মেক্স আ কাইট, রনি একটা ঘড়ি তৈরি করে, রনি বাইস আ বুক, রনি একটি বই কেনে। এইভাবে দ্রুত গতিতে আমি যেরকম বকবক করলাম, আপনি একটু বকবক করুন, দেখবেন আপনার জিহ্বার জড়তা দূর হবে, ভালো ইংরেজি বলতে পারবেন ইনশাআল্লাহ ডিয়ার লার্নার্স। আর বকবক করছে না, আমাদের ফেসবুক পেজ রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, দ্য মেন্টরস টিউটোরিয়াল নামে আমাদের চ্যানেলের নাম এবং ফেসবুক পেজের নাম একই, দ্য মেন্টরস টিউটোরিয়াল। পেজটা ভিজিট করবেন, সেখানে অনেক ভিডিও ক্লাস দেওয়া আছে এবং লাইভ ক্লাসও হয়। আপনি কানেক্টেড থাকবেন, ফলো করবেন এবং আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন, প্লিজ শেয়ার করবেন। এছাড়া আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করবেন, সেখানে অনেক সদস্য পাবেন যাদের সাথে আপনি ইংরেজি প্র্যাকটিসও করতে পারবেন এবং সেখানে আমাদের অনেক অ্যাক্টিভ মেম্বার রয়েছে যারা সুন্দর সুন্দর পোস্ট দেয় ইংরেজি শেখার ব্যাপারে, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো ডিয়ার লার্নার্স, আমাদের দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের সাথে আপনি 2 থেকে 3 মাস লেগে থাকুন, আশা করি আপনার ইংরেজি দক্ষতা অনেকখানি বেড়ে যাবে, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। আর ওই যেটা বলেছিলাম, সহজ ইংলিশ শেখবার জন্য আমাদের এই বইয়ের একটি কপি সংগ্রহ করবেন, ইনশাআল্লাহ আপনি সহজে বাসায় বসে নিজে ইংলিশ শিখতে পারবেন। আর কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমি তো আছি, আইল হেল্প ইউ, ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ আমি সহযোগিতা করবো আপনাদেরকে। সো সহজ ইংলিশ শেখার জন্য দ্রুত গতিতে এই বইটি সংগ্রহ করুন। সো আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করুক, আর সবাই সতত আন্তরিকতা বজায় রেখে কাজ করবেন, পরিশ্রম করবেন এবং ইংরেজি শিখে ভালো ক্যারিয়ার করুন। আর 5 ওয়াক্ত নামাজ কালাম করবেন, ইসলাম ধর্মের বন্ধু যারা রয়েছেন আর যারা অন্যান্য ধর্মের বন্ধুরা রয়েছেন তারাও তাদের দায়িত্ব ঠিকমতো পালন করবেন সৃষ্টিকর্তার প্রতি। আল্লাহ তাআলা আপনাদের সবার মনের আশা পূরণ করুক, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আপাতত এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো ক্লাস। আনটিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাভ এ লাভলি ডে।